ডিগ্রির দেওয়াল তুলে আমরা যাদের অশিক্ষিত বলে আড়ালে ঠেলে রেখেছিলাম, আজ তাদেরই একজন দেশের সংবিধানে হাত রেখে আমাদের নাগরিকতার আসল অর্থ শেখাচ্ছে। আর সমাজ তার সেই অচেনা প্রজ্ঞার সামনে হাঁটু গেড়ে বসে নিঃশব্দে নিজের অহংকার বিসর্জন দিচ্ছে। আজ আপনাদের একটা প্রশ্ন করি, শিক্ষিত কাকে বলবেন? যার দেওয়ালে সারি সারি ডিগ্রি ঝুলছে, নাকি যিনি সমাজ, রাষ্ট্র, মানুষ আর নিজের অধিকার সম্পর্কে স্পষ্ট ভাবতে পারেন? কারণ আজকের এই গল্পটা ঠিক এই প্রশ্নটাকেই নতুন করে সামনে এনে দিয়েছে। দিল্লির এক সাধারণ মুসলিম পরিবারের তরুণ মোহাম্মদ ইরফান, কয়েকদিন আগেও যাকে দেশের অধিকাংশ মানুষ চিনতেন না, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার বক্তব্য কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স সব জায়গায় এই আটপৌরে তরুণকে নিয়ে আলোচনা। কেউ বলছেন অসাধারণ, কেউ বলছেন এটাই প্রকৃত শিক্ষা, আবার কেউ প্রশ্ন তুলছেন এত কম পড়াশোনা করেও এমন কথা কিভাবে বলে। তাই তো সেটাই আজকের এই পর্বে শোনাবো। জানাবো ইরফানের জীবনযাপনের অনেক অজানা কাহিনী। বলবো কেন স্বয়ং রাহুল গান্ধী ইরফানের দিল্লির ঘিঞ্জি বস্তিতে হাসি মুখে ছুটে গেলেন, কথা বললেন ইরফানের মা এবং বোনের সঙ্গে। ইরফানের এই চাঞ্চল্যকর কাহিনী সবটা বুঝতে হলে পুরোটার সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভাবুন তো একবার দৃশ্যটা, দিল্লির একটা অত্যন্ত সাধারণ, বলা ভালো কিছুটা জীর্ণ ঘর, চারিদিকে অভাবের ছাপ, হয়তো প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের নানান চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অথচ সেই ঘরেরই ছোট্ট একটি খাটে বসে এক তরুণ কথা বলছে। তার চোখের দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, গলায় তোতলামি নেই। সে কোনো রাজনৈতিক ভাষণ দিচ্ছে না, কোনো জটিল তাত্ত্বিক যুক্তি ছুড়ে দিচ্ছে না। সে শুধু স্পষ্ট ভাষায় চমৎকার হিন্দিতে আবৃত্তি করে যাচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। একদম মুখস্থ, কিন্তু তোতা পাখির মতোও নয়। প্রতিটা শব্দের ব্যাকরণ, প্রতিটা শব্দের রাজনৈতিক আর মানবিক অর্থ সে হৃদয় ধারণ করে উচ্চারণ করছে। আমাদের সমাজে শিক্ষা আর সাক্ষরতা, এই দুটো শব্দকে আমরা বড্ড গুলিয়ে ফেলেছি, তাই না? আমরা মনে করি যে ইংরেজি বলতে পারে, যার ঝুলিতে 4টে ডিগ্রি রয়েছে, যে ঠান্ডা ঘরে বসে দেশের ভাগ্য নির্ধারণ নিয়ে সেমিনার করতে পারে, সেই বুঝি শিক্ষিত। কিন্তু এই তরুণ আমাদের মুখের ওপর একটা বিরাট সত্যের আয়না তুলে ধরেছে। সে প্রমাণ করে দিয়েছে অক্ষর জ্ঞান বা প্রথাগত ডিগ্রির নাম শিক্ষা নয়। শিক্ষা হলো চেতনার জাগরণ, শিক্ষা হলো নিজের অধিকার এবং অপরের মর্যাদা বোঝার নাম। আমাদের চেনা দুনিয়ায় আলো আর মাইকের ঝলকানি যখন কারোর উপর এসে পড়ে, তখন মানুষটা প্রায়ই বদলে যায়। ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে কথা বললে বাহবা পাওয়া যাবে, এই সবের সমীকরণে হারিয়ে যায় মুখের খাঁটি ভাষাটা। কিন্তু মোহাম্মদ ইরফানের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো এক অলৌকিক ঘটনা। সাংবাদিক অজিত অঞ্জুম যখন পেশায় বরফ বিক্রেতা এই তরুণের হাতে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ম্যা ইরফানের চাবিকাঠি তুলে দিলেন, তখন সেটা শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা ছিল না, সেটা ছিল মূল স্রোতের গণমাধ্যমের চোখ এড়িয়ে যাওয়া কোটি কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বরকে একটা স্থায়ী আশ্রয় দেওয়া। আর মাত্র 3 দিনের মধ্যে 1 লক্ষেরও বেশি মানুষের সেখানে জড়িয়ে যাওয়া প্রমাণ করে দিল মানুষ এখনো মেকি জাকজমকের চেয়ে সত্যের সরল উচ্চারণকেই বেশি ভালোবাসে। চ্যানেল অ্যাক্টিভেট হওয়ার মাত্র 3 দিনেই ম্যা ইরফানের সাবস্ক্রাইবার 1 লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। ইরফানের কথা যদি কেউ মন দিয়ে শোনেন, তবে বুঝতে পারবেন এই তরুণের মধ্যে কোনো আত্মতুষ্টি নেই, জনপ্রিয়তার মোহ নেই। চারপাশের এই আচমকা আলো, বড় বড় সাংবাদিকদের আনাগোনা, ভিআইপিদের আসা যাওয়া, এই সবের মাঝেও ছেলেটি পা দুটো মাটিতে শক্ত করে ধরে রেখেছে। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে কোনো তারকা হতে চায় না। সে বস্তিতে থাকা সেই অতি সাধারণ বরফের সেল্লি বিক্রি করা মানুষটাই থাকতে চায়, যে গত 15 বছর ধরে শ্রমিক, কৃষক আর বঞ্চিত যুবকদের মনের যন্ত্রণাটা বুক দিয়ে অনুভব করে আসছে। সে কথাই সে ভারতকে বলতে চায়। এই কথাগুলোর মধ্যেই তো লুকিয়ে রয়েছে খাঁটি মানবতা। ক্যামেরা আর মিডিয়ার কোলাহল যখন ইরফানকে ঘিরে ধরছিল, তখন সে ভিড় থেকে দূরে সরে একান্তে এসে নিজের মানুষের কথা বলতে চেয়েছে। বড় আবেগের সঙ্গে উর্দু কবিতার কিছু লাইন ইরফান তার চ্যানেলে আবৃত্তি করেছে।
আমিও সেই কবিতা থেকে অন্তত দুটো লাইন বলার লোভ সামলাতে পারছি না। এহতেরামে হজরত এ ইনসান মেরা দিন, ওয়ে দিন হো গেয়া হু मैं, সব দিনও কো মাননে লাগা হু मैं। অর্থাৎ প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধাই আমার একমাত্র ধর্ম। আমি সব ধর্মকে ভালোবাসতে শিখেছি। এই কয়েকটি লাইনের ভেতরেই ধরা পড়ে যায় ইরফানের আত্মার আসল ঔদার্য। যে সময় মানুষকে জাত, ধর্ম আর শিক্ষার ডিগ্রির নামে আলাদা করা হয়, সেই সময় দাঁড়িয়ে এক নিঃস্ব যুবকের মুখে মানুষের প্রতি শ্রদ্ধার এই বাণী শুনতে পাওয়া যেন এক মরুদ্যানের মতন। ইরফানের এই নতুন যাত্রা আমাদের শেখায় যে প্রান্তিক মানুষের কথা বলার জন্য কোনো উচ্চবিত্ত মিডিয়া হাউসের করুণার উপর নির্ভর করতে হয় না। ভালোবাসা আর সততা থাকলে পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। তারপরে যন্তর মন্তর থেকে ছাত্র আন্দোলন তুলে ফেলা হয়। 25শে জুলাই থেকে আজ 6ই আগস্ট, তার মানে 12 দিন হয়ে গেল যন্তর মন্তরে ছাত্র আন্দোলন শেষ হয়েছে। কিন্তু সেই বিক্ষোভের আঁচ মেলাতে না মেলাতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা আওয়াজ, এমন একটা গর্জন যা আজ গোটা দেশে প্রতিধ্বনি সৃষ্টি করছে। ইরফান যখন সেই কথা বলেন, যখন তিনি এই দেশের গণতন্ত্র আর সংবিধানের মৌলিক মূল্যবোধগুলো নিয়ে সুর তোলেন, তখন তথাকথিত পণ্ডিতদেরও চুপ করে শুনতে হয়। কারণ ইরফান কোনো বই পড়ে দারিদ্র্যের পাঠ নেননি, খুব কাছ থেকে নিজের প্রতিটা নিঃশ্বাসে অভাব আর লড়াইকে দেখেছেন তিনি। সাংবাদিক অজিত অঞ্জুমকে একান্ত সাক্ষাৎকারে নিজের সম্বন্ধে ইরফান বলছেন, দিল্লির লক্ষ্মীনগরের এক ঘিঞ্জি বস্তি যেখানে তার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। সে বলছে, ধর্মগ্রন্থে নরকের যে বর্ণনা দেওয়া আছে কেউ তা চোখে দেখেছে কিনা জানা নেই, কিন্তু ইরফানের শৈশব সেই নরকের চেয়ে কোনো অংশে কম ছিল না। অগ্নিকাণ্ডে ছাই হয়ে যাওয়া পোড়া লাশ, বন্যায় ভেসে যাওয়া তাসের ঘরের মতন বাসস্থান, গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকা নিথর দেহ, অনাথ শিশুর কান্না আর ঘরে ঘরে খিদে আর হিংসা, এই ছিল তার প্রতিদিনের বাস্তব। কিন্তু এই সব কিছুর উপরে যে নির্মম সত্যটা ইরফান প্রতিদিন অনুভব করেছেন, তা হলো দারিদ্র্যই আসল নরক। প্রতিটা মুহূর্তে বাঁচার লড়াই, রাস্তায় ফুটপাতে কাজ করতে গিয়ে ছত্রে ছত্রে অপমান সহ্য করা আর হাত জোর করে মাথা নিচু করে সেই অপমানকে মেনে নেওয়া, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে? স্বপ্নগুলোর মৃত্যু হয়, ভাবনার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আশাগুলো চূর্ণ হয়ে যায়, তবুও শরীরটাকে টেনে নিয়ে বাঁচতে হয়, বেঁচে থাকার অভিনয় করতে হয়। এই নরক থেকেই উঠে এসেছেন মোহাম্মদ ইরফান। আজ যখন দেশের বড় বড় রাজনীতিবিদ বা শিল্পপতিরা অর্থনীতি আর ব্যবস্থার বড় বড় ভাষণ দেন, তখন স্পষ্ট বোঝা যায় যে আসল ভারত থেকে ইরফান এসেছেন, সেই ভারত সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা সেই কদর্য বাস্তব থেকে মুখ লুকিয়ে পালাচ্ছেন। ইরফান কোনো একক ব্যক্তি নন, তিনি সেই বিশাল জনগোষ্ঠীর মুখ যারা ধর্ম বা জাতের সমীকরণের ঊর্ধ্বে উঠে সামাজিক এবং অর্থনৈতিকভাবে চরম অনগ্রসর। সেই সংখ্যাগরিষ্ঠ ভারতই হলো ইরফান। আর ইরফান শুধু তাদের বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ আর যন্ত্রণাকে ভাষা দিচ্ছেন। আসুন এবার বাকিটা खुद इरफानेर मुख থেকেই শুনে নি। इरफान का जो बचपना है ना, तो जली बुनी लाशें, बाढ़ से डूबते आशियाने, अनाथ होते बच्चे, घरेलू हिंसा, तंगी, भुखमरी, गरीबी, बेबसी, निराशा, उस नरक की वाक़या जिसकी वाक़या सभी धर्मों में की, उसको मैंने या दुनिया में किसी ने देखा। लेकिन जो गुर्बत है, मुझे लगता है गुर्बत ही नरक है। हर पल सर्वाइवल मोड में रहना, संघर्ष के मोड में रहना, हर पर अपमानित होना, सड़क पे, गली में, मोहल्ले में, कहीं आप रेडी पटरी पे मजदूरी कर रहे हैं, कहीं भी, हर पल हाथ जोड़ के सर झुका के उस चीज को स्वीकारना, आजादी का मर जाना, खुद की सोच का मर जाना, उम्मीदों का मर जाना, सपनों का मर जाना, फिर भी जिंदा रहना, जिंदा रह के जिंदा दिखाना और सपनों का मर जाना बहुत मुश्किल होता है सर। और ये सब बातें हैं, वो है इरफान सर। जब मैं देश के बड़े राजनेताओं को, बड़े कारोबारियों को व्यवस्था पे, अर्थशास्त्र पे बात करते देखता हूं, तो मुझे लगता है कि जिस भारत से इरफान आता है वो उस भारत से रूबरू नहीं है, उस भारत के बारे में जानता नहीं है, वो उस भारत से भाग रहे हैं। तो मैं कहता हूं इरफान अकेला नहीं है, इस भारत की बहुत बड़ी आबादी जो आर्थिक पिछड़ा और सामाजिक पिछड़ेपन में है, वो भारत बहुत संख्यक है और वो इरफान है। और इरफान उस भारत को अपने शब्द देता है। যে যুবক কখনো স্কুলের চৌখাট পেরোয়নি, দিল্লির সাফদা যে কলোনি জীর্ণ বস্তিতে যার দিন কাটে,
সেই ইরফানের ঘরেই হুট করে হাজির হলেন দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু ভিজিটেই থেমে থাকলেন না, বস্তির ভাঙা ঘরে বসে ইরফানের পাশে বসে চা খেলেন, পরিবারের সঙ্গে কথা বললেন, এমনকি ফোন তুলে বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কথা বলিয়ে দিলেন। আসলে যন্তর মন্তরের নিট পেপার লিক আর সিজেপির বিক্ষোভ চলাকালীন এক সাক্ষাৎকারে সংবিধানের প্রস্তাবনা মুখস্থ বলে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েন ইরফান। শ্রম আইন, গণতন্ত্র আর সামাজিক বৈষম্য নিয়ে তার ক্ষুরুধার ভাবনায় স্তব্ধ হয়ে যায় নেটপাড়া। রাহুল গান্ধী ইরফানের বাড়ি থেকে ফিরে নিজের ইনস্টাগ্রামে ইরফানের ছবি দিয়ে স্পষ্ট লিখলেন, আজ ইরফানের সঙ্গে দেখা হলো। সাফদা বস্তি থেকে ওঠা এমন এক তরুণ যার ভাবনা তার দারিদ্র বা পরিস্থিতির কাছে মাথা নোয়ায়নি। সংবিধানের প্রতি তার গভীর শ্রদ্ধা আর শেখার তাগিদই প্রমাণ করে দেশের তরুণরাই আসল শক্তি। কিন্তু প্রশ্ন হলো, যে ছেলে কখনো স্কুলে যায়নি সে কিভাবে সংবিধান, সামাজিক চুক্তি আর রাজনীতি এত নিখুঁত শেখে? উত্তরটা কিন্তু দারুণ চমকপ্রদ। ইরফান কোনো বই পড়ে শেখেনি, সে ব্যবহার করেছে গুগল ভয়েস সার্চ, ইউটিউবে অডিও আর ভিডিও শুনে নিজে নিজে সমৃদ্ধ করেছে নিজের চেতনার জগৎকে। কেন দেশে সঠিক শিক্ষা ব্যবস্থা নেই? কেন গরিবের বাচ্চা পড়তে পারে না? কেন একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়? সরকারের বুক কাঁপানো ইরফানের এই সমস্ত প্রশ্নে কেঁপে উঠেছিল সোশ্যাল মিডিয়া। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ইরফানের মুখে ফুটে উঠেছিল বিজয়ের হাসি। ভারত যে কোনো একতরফা মেরুকরণের দেশ নয়, এই দেশ যে গঙ্গা যমুনার মেলবন্ধনের সম্প্রীতিতে বিশ্বাস করে, সেই চিরন্তন সত্যটাই বারবার তুলে ধরেছিলেন তিনি। আর সেই সত্যিটাই স্পর্শ করেছিল রাহুল গান্ধীকে। কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটারে স্পষ্ট জানালো, ইরফানের মতন তরুণদের মধ্যে আমরা আজ দেশের সেই কোটি কোটি হতাশ যুবকের মুখ দেখতে পাচ্ছি, যাদের স্বপ্নগুলো এই সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমাদের প্রতিশ্রুতি, আমরা এমন এক হিন্দুস্তান গড়ে তুলব যেখানে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্মান, সাম্য আর সুযোগের কোনো অভাব থাকবে না। রাহুল গান্ধী ইরফানের ঘরে শুধুই বলতে আসেননি, এসেছিলেন শুনতে। পরম ধৈর্য নিয়ে এক সাধারণ বরফ বিক্রেতার মনের কথাগুলো এক মনে শুনে গেছেন এই দেশের বিরোধী দলনেতা, যে কথাগুলো এতদিন কোনো নেতা বা মন্ত্রী শোনার প্রয়োজন মনে করেনি। রাহুল গান্ধীর সামনে বসে শুধু ক্ষোভ প্রকাশ করেননি ইরফান, স্বরচিত কবিতাও শুনিয়েছেন পরম মমতায়। আর সেই সঙ্গে স্পষ্ট করে তুলে ধরেছেন আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় ক্ষতগুলোর কথা: চাকরির অভাব, প্রশ্নপত্র ফাঁসের জাতাকল আর বছরের পর বছর ধরে ঝুলে থাকা পরীক্ষার ফলাফলের যন্ত্রণা। যেহেতু রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, তাই ইরফানের এই বাস্তব পর্যবেক্ষণগুলো কোনো রাজনৈতিক ভাষণ ছিল না, ছিল এক সাধারণ নাগরিকের পেশ করা জনগণের চার্জশিট। কেবল এককালীন সাক্ষাৎকারেই থেমে থাকেনি বিষয়টি। রাহুল গান্ধীর টিম প্রতিনিয়ত ইরফানের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে সাধারণের এই তাজা অভিজ্ঞতাগুলোকে সংসদের মূল ধারায় যুক্ত করা যায়। আসলে ইরফানের ঘটনাটি কেবল একজন তরুণ বরফ বিক্রেতার ভাইরাল হওয়ার কাহিনী নয়, এটি ভারতের মাথা পিছু আয়, বেকারত্ব আর ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে এক কঠোর সত্যি। দেশের তরুণ প্রজন্ম যখন দিশেহারা, তখন এক তথাকথিত অশিক্ষিত যুবকের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে পিরামিডের একদম তলানিতে থাকা দেশের কোটি কোটি তরুণ মনের সেই দমবন্ধ করা কান্না। ইরফানের বোন আর পরিবারের বাকিরা তখনও বিশ্বাস করতে পারছিলেন না দেশের এত বড় একজন নেতা তাদের জীর্ণ ঘরে এমন সাধারণ মানুষের মতন মেঝেতে বসে যেতে পারেন। কোনো অমাত্য সুলভ দূরত্ব নেই, কোনো রাজনৈতিক দেখনদারি নেই। কথা বলার সময় রাহুল গান্ধী তাদের এতটাই আপন করে নিয়েছিলেন, পরিবারের কারোর মনেই হয়নি সামনে দেশের লোকসভার প্রধান বিরোধী মুখ বসে রয়েছেন। ইরফানের মাধ্যমে দেশের সেই কোটি কোটি কণ্ঠহীন তরুণের ব্যথাই যেন সংসদের মূল কক্ষে পৌঁছে যাওয়ার রাস্তা খুঁজে পেল। মোহাম্মদ ইরফানের এই রূপকথা তাই কোনো একদিনের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে শেষ হওয়ার নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা কোনো কাগজে বাঁধানো সার্টিফিকেটে বন্দী থাকে না। আসল প্রজ্ঞা জন্ম নেয় জীবনের লড়াই, সহমর্মিতা আর দেশের প্রতি নিখাদ অনুভূতির গভীর থেকে। সবশেষে বলবো, বস্তি ঘরের টিমটিমে আলো থেকে শুরু হওয়া এই গল্পটা কেবল মোহাম্মদ ইরফানের একার লড়াইয়ের গল্প নয়, এটি এই দেশের সেই কোটি কোটি আত্মনিয়ন্ত্রিত, উপেক্ষিত আর নীরব যুবকের গল্প, যাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে আমাদের তথাকথিত ডিগ্রিধারী সমাজ। ইরফান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন
মনের ভেতরে সত্য আর সংবেদনশীলতা যদি খাঁটি হয় তবে দামি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগে না। নিজের অধিকার বুঝে নিতে এবং একটা জাতিকে জাগিয়ে তুলতে একটা তাজা হৃদয়ই যথেষ্ট। হয়তো ক্যামেরার ঝলকানি একদিন নিভে যাবে, হয়তো সোশ্যাল মিডিয়ার ব্যস্ত ভিড় আবার অন্য কোনো দিকে ঘুরে যাবে, কিন্তু সাফদা বস্তির সেই সাধারণ খাটে বসে ইরফানের উচ্চারণ করা সংবিধানের প্রতিটি শব্দ, সাম্য, স্বাধীনতা আর মানবিকতা, সেই চিরন্তন সুর ভারতের ধমনীতে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে। কারণ আলো যখন সত্যের হয় তখন অন্ধকারের সমস্ত দেওয়াল চুরমার হতে বাধ্য। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।